আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত আমাদের ষান্মাসিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ সাজেশন, এক নজরে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নিব। তো আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। বিগত পরীক্ষাগুলো আমি যে ভিডিওগুলো তৈরি করেছি তোমাদের সাজেশন, সেই সাজেশন থেকে কিন্তু তোমাদের চূড়ান্ত যে প্রশ্নটা সাজেশনটা সেটাও কিন্তু সেখান থেকে এসেছে উত্তরগুলো। তো তোমরা যদি এগুলো ভালো করে পড়ে রাখো, আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখো, যেহেতু 10 তারিখে পরীক্ষা, এখন অনেক সময় আছে, ঠিক না? তো যেহেতু আমাদের পরীক্ষাটা 10 তারিখে হবে, তার মানে আমাদের কাছে এখন অনেক সময় আছে। তো এই অনেক সময় যদি আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে পরীক্ষার একদিন আগে রাতেও যদি তোমরা সাজেশন পাও, তবুও কিন্তু পারবে না, কারণ এটা গণিত, তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাই আগে থেকে প্রস্তুতি না নিলে তোমাদেরই কিন্তু সমস্যা হবে। তাই স্কিপ না করে ভিডিওটা দেখবে এবং বুঝবে, অঙ্কগুলো করার চেষ্টা করবে। যত বেশি অঙ্ক করবে তত বেশি তোমাদের ভালো হবে। তো দেখো, আমি তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, ঠিক আছে? এটা তোমরা একটু প্র্যাকটিস করলে তোমাদের জন্য অনেক উপকার হবে। আমি উত্তর সহ দিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে প্রথমে আছে আমাদের এখানে 1 নঙে দেখো কি আছে। 1 নঙে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, এরকম ক্যাটাগরি থাকতে পারে। তাই আমাদের অঙ্কগুলো এরকমভাবে প্র্যাকটিস করলে হয়ে যাবে। পর্যায়ক্রমে আমি আরও কতগুলো দিব। তো দেখো, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। এখানে ক দেখো, এই সংখ্যা এর অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। তো এখানে স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো আমরা কটা স্থানীয় মান কীভাবে নির্ণয় করো আমরা সেটা দেখে নেই। তো দেখো, আমরা আমাদের উত্তরপত্রে চলে এসেছি। তো দেখো, এর অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয়। তো আমরা কিন্তু স্থানীয় মানগুলো নির্ণয় করতে আমরা সবাই জানি কম বেশি, ঠিক না? তো আমরা কিন্তু এই সংখ্যাগুলো প্রথম থেকে যদি একক, দশক, শতক, হাজার, অযুত এভাবে দেখি, তাহলে দেখো আমাদের স্থানীয় মান কীভাবে নির্ণয় করতে হয়। এখানে কোন ঘরে আছে? এটা একক ঘরে। তাহলে 8-এর সাথে 8-এর স্থানীয় মান কত? 8-এর সাথে 1 গুণন করলে আমাদের চলে আসবে 1। যেহেতু একক, তাই 1 আমরা গুণ করলাম। 8-এর স্থানীয় মান 8 গুণন 1 সমান 8। এটা যেহেতু একক। 7 হচ্ছে দশক, এটা কি দশক, তাই 7-এর সাথে আমরা কি করলাম? 10 গুণ করে দিলাম। 7-এর স্থানীয় মান 7-এর সাথে 10 গুণ করলে চলে আসে 70। আর এই 6 হচ্ছে আমাদের শতক। 6 যেহেতু শতক, 6-এর স্থানীয় মান হবে 6 গুণন 100, মানে 100। তাহলে সেটা গুণ করলে আনসার কত হবে? 600। তারপর দেখো, 5-এর সাথে যদি আমরা, এটা একক, দশক, শতক, হাজার, এবার এটা হাজারের পালা। যেহেতু হাজারের পালা, এবার আমরা 5-এর স্থানীয় মান নির্ণয় করব। 5-এর সাথে 1000 গুণ করে দিব, তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর 5000। এবার দেখো, 4-এর সাথে আমরা যদি এর স্থানীয় মান গুণ করে দিই, 4 হচ্ছে কি অযুত, অযুত মানে 10,000। তো দেখো, অযুত মানে 10,000। তো 4-এর স্থানীয় মান, 4-এর সাথে আমরা 10,000 গুণ করে দিলে পাবো কত? 40,000, ঠিক আছে? তো এই ছিল আমাদের। এভাবে যদি তোমাদের যত সংখ্যা আসুক, তোমরা পর্যায়ক্রমে এভাবে একক, দশক, শতক, হাজার, অযুত করে করে এখানে যে সংখ্যায় থাকে না কেন তার সাথে শুধু গুণ করে দিবা। গুণ করার পরে আনসারগুলো চলে আসবে, ঠিক আছে? যে যে ঘরে যে স্থানে থাকবে সে স্থান অনুযায়ী আমাদের 8 যেহেতু একক ঘরের স্থানে আছে, তা আমরা 1 গুণ করেছি। 7 যেহেতু দশকের ঘরে আছে, তাই আমরা 10 করেছি। এখানে যদি অন্য সংখ্যা থাকতো তার সাথে আমরা 10 গুণ করতাম, 10 গুণ করতাম, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সহজ ওয়েতে বুঝে, আমি তাই তোমাদেরকে সহজ ওয়েতে বুঝাচ্ছি, কারণ আমি এত কঠিন কোনো কিছু বুঝি না। আমি বেশ সহজ সরল মানুষ, তো তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো, আমরা কিন্তু ক কমপ্লিট করেছি। এখন আমরা খ দেখব। খতে দেখো আছে, এখানে একটা কাগজ আছে আর এখানে আছে একটা বই। চিত্রের ছবি 2টি পর্যবেক্ষণ করো। কাগজ দ্বারা বই তৈরি হলেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। তুমি ছবি 2টি পর্যবেক্ষণ করে এদের মধ্যে যে পার্থক্যগুলো খুঁজে পাও তা লিখো। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। এগুলো নমুনা উত্তর, এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমরা অনেকটাই উপকৃত হবে। কিন্তু এর মধ্যে যদি শুধু প্রশ্নে আসায় বসে থাকো যে চূড়ান্ত সাজেশন পাবো, পরে পড়বো, পরে কিন্তু এতগুলো পড়া কমপ্লিট করতে কষ্ট হবে। তাই আগে থেকে যারা একটু পড়বে, তারা তখন তোমাদের ব্রেন তখন অ্যাক্টিভ থাকবে। আর ব্রেন অ্যাক্টিভ থাকলে কিন্তু দ্রুত অঙ্ক ক্যাচ করে। তাই অঙ্ক আগে থেকে করতে হবে। হুট করে অঙ্ক করতে গেলে দেখবো অনেকদিন পরে কিন্তু অঙ্ক করলে সেটা কি কষ্ট হয়, অঙ্কগুলো ব্রেনে আসতে সময় লাগে। তাই আগে থেকে তোমরা প্র্যাকটিস যারা করবে, ইনশাল্লাহ আমি বললাম তাদের পরীক্ষা ভালো হবে। শুধু ভালো না, তাড়াতাড়ি বুঝ পাবে প্রত্যেকে। এবং আমাকে তোমরা এসে বলবে যে হ্যাঁ আপু, আপনি বলেছিলেন, আমি কথাটা শুনেছিলাম, ঠিক আছে? তো দেখো, কাগজ আমাদের সমাধানটা দেখে নিই। আর এখানে বই আছে, এর মধ্যে আমাদের কি বলেছে? পার্থক্য খুঁজতে। তো দেখো, প্রথম চিত্রে কাগজের ছবি এবং দ্বিতীয় চিত্রে বইয়ের ছবি। এবার ছবি 2টি পর্যবেক্ষণ করে আমি কয়েকটি পার্থক্য খুঁজে পেয়েছি। নিচে পার্থক্যগুলো লেখা হলো। কাগজের বাহু 4টি কিন্তু বইয়ের বাহু 12টি। কাগজের কোণ 4টি কিন্তু বইয়ের কোণ 24টি। কাগজের তল 1টি কিন্তু বইয়ের তল 6টি। তারপর দেখো, কাগজের আকৃতি আয়তাকার কিন্তু
বইয়ের আকৃতি কি? আয়তাকার ঘনবস্তু। আয়তাকার আছে কিন্তু কি? ঘনবস্তু। কাগজ দ্বিমাত্রিক কিন্তু বই ত্রিমাত্রিক। এটা তোমরা কিন্তু খুব দেখো, এখানে কিন্তু সুন্দর করে পার্থক্যগুলো বলা আছে, তোমরা এগুলো খুব ভালো করে একটু পড়ে নিবা। তো এখন দেখো আমরা দেখবো এখন গ। এখানে একটা 1 নংয়ের গ আছে। আমরা কিন্তু রীতিমতো দেখেছি যে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এভাবে আসে যে 1 নং দিয়ে ক, খ, গ, তোমরা যারা পরীক্ষা দিয়েছো বাকি সাবজেক্টগুলো এভাবে কিন্তু এসেছে। তাই তোমরা এটা কিন্তু ফেলে দেওয়ার মতো সাজেশন না, তাই তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে। প্রত্যেকটা কিন্তু ক, খ, গ দিয়ে বা 1, 2, 3 দিয়ে আমাদের এরকম 3টা করে প্রশ্ন থাকে প্রত্যেকটা শাখায়, ঠিক আছে? তাই তোমরা এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো এখন দেখো আমি দেখাচ্ছি গ। মৌলিক উৎপাদকের গ হচ্ছে মৌলিক উৎপাদকের ট্রি ডায়াগ্রামের সাহায্যে লসাগু নির্ণয় করো। এই 4 আর 10, আমরা এই 4 আর 10-এর যদি ডায়াগ্রামটা দেখি, আমরা যে কোনো সংখ্যার যদি এরকম 2টা সংখ্যা দিয়ে বলে ট্রি ডায়াগ্রাম করতে, তাহলে কিন্তু আমরা সেটা কি পারবো। তো আমরা একটা প্র্যাকটিস করে নিই, চলো। তো দেখো আমরা কিন্তু উত্তরপত্রে চলে এসেছি। মৌলিক উৎপাদকের ট্রি ডায়াগ্রামের সাহায্যে লসাগু নির্ণয় করো। এখানে দেখা কয় আছে? 4 ও 10 এবং 12 ও 30। আমরা একটা করব, যেহেতু আমাদের প্রশ্নে এই ক নাম্বারটা দেওয়া আছে, তাই আমরা ক নাম্বারটা করব। এখানে দেখো আমরা লিখে নিব মৌলিক উৎপাদকের ট্রি ডায়াগ্রামের সাহায্যে 4 ও 10-এর লসাগু নির্ণয়। তো দেখো আমরা লসাগু তো আমরা সবাই নির্ণয় করতে পারি, ঠিক না? তো এখানে দেখো লসাগুতে, তো দেখো এই হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে? আমরা লসাগুটা জানি যে আমরা উঠিয়ে নিলাম 4 এবং 10। তো আমরা যেহেতু 2টি জোড় সংখ্যা, তো আমরা দুই জোড় সংখ্যা নিয়ে নিলাম। তাহলে 2 দিয়ে আমরা গুণ করি, 2 দুগুণে 4, এরপর 5 দুগুণে 10। তো দেখো আমাদের এই 4-এর মধ্যে কি আমাদের লসাগু যে আমাদের বের হলো সেটা কি? 2 গুণন 2 আমরা পেয়ে গেলাম। আবার কি পেলাম? 10-এর জন্য 2 গুণন 5, ঠিক না? 2 গুণন 5। 4-এর জন্য পেলাম 2 গুণন 2, 10-এর জন্য পেলাম 2 গুণন 5। তাহলে আমাদের লসাগু কি দাঁড়ায়? 2 গুণন 5 সমান 20। 2 দুগুণে 4, 4 5 20। কিন্তু আমাদের বলেছে ট্রি ডায়াগ্রাম লিখতে, তো আমি নর্মাল যে লসাগু নিয়মটা সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এবার আসে আমরা আমাদের ট্রি ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের ট্রি ডায়াগ্রাম। এখানে দেখো 4, আচ্ছা এখানে 10। তো আমরা 4-এ কত পেয়েছি? এই যে 2 দুগুণে আমাদের 4 হয়, এবং 10-এ 2 গুণন 5, তারপর কত হয় আমাদের 10। এবার দেখো এখানে যেহেতু আমাদের কত লসাগু বের হয়েছে? 2 2 5। তো আমরা দেখো এই যে দেখো আমাদের ডায়াগ্রামটা আমরা কীভাবে তৈরি করেছি, ট্রি ডায়াগ্রাম। যেহেতু এখানে 2 2 হয় 4, আর এখানে 2 5 হয় 10 গুণ করলে, এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি জানি না তোমাদের কতটুকু বোঝাতে পেরেছি, কিন্তু আমি এইভাবে সহজে মনে রাখার পদ্ধতিটি বুঝেছি যে আমাদের লসাগুটা প্রথমে আমরা এইভাবে বের করে আমাদের যে লসাগুটা আনসারটা বের হবে, সেই সবগুলো আনসার লসাগু আমরা গুণ করে চূড়ান্ত একটা আনসারে পৌঁছাবো। এখন আমরা ডায়াগ্রামটা তৈরি করব মূলত এই লসাগু, এই যে এই পাশে যে আমাদের লসাগুটা থাকবে, সেই লসাগুটা দিয়ে আমাদের আনসারটা দিয়ে ট্রি ডায়াগ্রাম তৈরি করতে হবে। তাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তোমরা ভালো করে শিখে নিও, প্র্যাকটিস করে। এরকম আরও কতগুলো আসলে এখন তোমরা আশা করি আমি পারবে। প্রথমে এভাবে লসাগু বের করে নিবে সংখ্যা দুটির, জোড় হলে জোড়, বিজোড় হলে বিজোড় সংখ্যা দিয়ে, ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু আমাদের 1 নাম্বার যেগুলো 2টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে, আমি 3টি সমাধান করে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা আশা করি বুঝতে পারতেছো। এখন আমরা 2 নাম্বারে যাব। এখানে দেখো 2 নাম্বারে আমাদের একটি কাজ আছে। সেই কাজটি হচ্ছে 6 অঙ্ক ধারা গঠিত একটি সংখ্যা, এই যে এই সংখ্যাটিতে প্রত্যেকটি অঙ্কেরই একটি স্থানীয় মান আছে। এখন আমাদের এটা নিয়ে আবার 2টা প্রশ্ন আছে। দেখো সংখ্যাটিতে 4, 3 ও 6-এর স্থানীয় মান কত? এই যে 4, 3 এবং 6-এর স্থানীয় মান বলেছে কত, এটা আমাদের বের করতে হবে। এরপর খ হচ্ছে প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই। তো দেখো আমরা চলে এসেছি সেই প্রশ্নটাতে। প্রত্যেকটা অঙ্কের একটি স্থানীয় মান বের করতে বলা হয়েছে। তো আমরা প্রশ্নটা দেখে নিই। এখানে সংখ্যাটিতে 4, 3 ও 6-এর স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা দেখো কয়ের উত্তরটা দেখে নিই। এখানে 6, 3, 4, 7, 0, 8 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান সমান, এই যে আমরা বলেছিলাম আমরা একক, দশক, শতক পরে আমরা স্থানীয় মান বের করব। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, তাহলে 4 হচ্ছে কি হাজার।
তাহলে 4-এর স্থান হচ্ছে 1000, তাহলে 4-এর সাথে 1000 গুণ করবো, মানে 1000 গুণ করবো, তাহলে হয়ে গেল আমাদের 4000। ঠিক পর্যায়ক্রমে এখন আমরা 3 দেখি কি কততে আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। 3 আছে কিছু অযুত, অযুত মানে 10,000। তাহলে দেখো অযুত 3, অযুত 3 কিসে আছে, অযুত, অযুত মানে 10,000, তাহলে 3-এর সাথে গুণন 10,000। দেখো একক, দশক, শতক, হাজার আর 10,000, ঠিক আছে, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, এক কিন্তু অযুত হচ্ছে, তার জন্য এটা কি 10,000। তাহলে 3-এর সাথে আমরা 10,000 গুণ করলে কত হচ্ছে আমাদের 30,000। দেখো যেখানে যদি আমরা কমা দিই তাহলে কিন্তু এখানে 30, তারপরে 3টা শূন্য, তার মানে 30,000। তোমরা অনেক সময় এটা গোলায় ফেলো যেটা 3,000, না না, তোমরা প্রথমে 3-এর সাথে শূন্য, 30 আগে বলে নিবা, 1000 তারপরে 3টা শূন্য, 30 একটা, তারপরে 1000, 3টা শূন্য দিয়ে দিবা। এটা তোমাদের মনে রাখা বোঝার জন্য বলতেছি, কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমার প্যাচ লাগতো, এটা অনেক সমস্যা হতো, তাই আমি তোমাদেরকে বলে দিলাম যেন তোমাদের এই সমস্যাটা না হয়। এরপর দেখো আমাদের 6-এর এবার স্থানীয় মানটা বের করতে বলা হয়েছে। তো 6 আমরা দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমাদের 6 হচ্ছে কি লক্ষ। তাহলে আমরা দেখব এখন 6 গুণন, যেহেতু আমাদের লক্ষ বলা হয়েছে, তাহলে আমরা 6-এর সাথে 1 লক্ষ গুণ করব, তাহলে আমাদের উত্তর দাঁড়াবে কত, 6 লক্ষ। তো এখানে 6 লক্ষতে 1 লক্ষতে কয়টা শূন্য হবে দেখো, একক, সেটাও একক দশক বলে তোমরা বের করবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, লক্ষ্য যেটা হবে সেটাতে 1 লিখতে হবে, যে স্থানটাতে লক্ষ্য হবে সেখান থেকে 1 লিখতে হবে, আর বাকি সবগুলোতে কি থাকবে, শূন্য। তো তোমরা শূন্য শূন্য এভাবে দিয়ে দিয়ে তারপরে তোমরা 1-এ যাবে, সেটি হবে 1 লক্ষ। 1 আর কয়টা শূন্য থাকে 1 লক্ষে, 1 2 3 4 5, এভাবে মনে রাখবে। আর হাজারে থাকে 3টা শূন্য, লক্ষতে থাকে কয়টা শূন্য, 5টা শূন্য, এভাবে তোমরা মনে রাখবা, তাহলে তোমাদের পরীক্ষার সময় গোলমাল হবে না। কারণ অনেক সময় এরকম হয়ে যায়। আমি জানি তোমরা অনেক ভালো পারো, আমার চেয়ে অনেক অঙ্ক ভালো পারো, তবে আমি তোমাদেরকে বলে দিলাম এই ছোটো ছোটো বিষয়গুলো জানলে অঙ্কগুলো নিখুঁতভাবে করা যায়। এখন আমরা দেখব খ। দেখো খতে কি বলা আছে, এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে প্রাপ্ত সংখ্যাটিকে নিম্নরূপে এরকম হয়। বিপরীত মানে এখান থেকে যেমন আমাদের 6 থেকে শুরু হয়েছে, 6 3 4 7 0 8, বিপরীত মানেই এর উল্টো দিকে যাবে। উল্টো দিকে মানে এখান থেকে সামনের দিকে যাবে। তার প্রথমে আমরা 8 নিলাম, 0 নিলাম, 8 0 7 4 3 6, এটার মানে হচ্ছে বিপরীত, মানে এদিকে আসতেছে। যেমন তুমি ধরো তুমি তোমাদের বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছ, তো বাজার থেকে আবার কি বিপরীত দিকে কোন দিকে যাবা, তুমি তোমার বাড়ির দিকেই তো, ঠিক না? বাড়ি থেকে বাজারে যাচ্ছ, তোমার আম্মু বলেছে 1 প্যাকেট লবণ নিয়ে আসো, তো তুমি লবণ নিয়ে কোথায় যাবা, বাড়িতে যাবা না, বিপরীতে কিন্তু আবার সে একই রাস্তা দিয়ে যেতে হবে তোমার। প্রথম কি করেছো, বাড়ি থেকে ধরো 6 তোমাদের বাড়ি, 8 হচ্ছে বাজার, বাড়ি থেকে তোমরা বাজারে গিয়েছো, এখন তোমরা আবার বাজার থেকে কোথায় যাবা, এই রাস্তা ধরেই তো বাজার থেকে বাড়িতে যাবা, আর বাড়িটা হচ্ছে 6, তার মানে আমি তোমাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। তা কেন এই উদাহরণটা দিলাম, কারণ এই উদাহরণ দিয়ে দিয়ে তোমাদের এবার মানে সৃজনশীলের মধ্যে প্রশ্নগুলো তৈরি করা হয়, তা আমি তোমাদেরকে এই বলেছি। ঠিক দেখো 8 0 7 4 3 6, আমি শুধু ডিরেক্ট উত্তরটা বলে দিতে পারতাম, তবু তোমাদের একটু বিস্তারিত বলে দিচ্ছি, যেন তোমরা যেভাবে যেখান থেকে যে সংখ্যা দিয়ে আসুক না কেন ভয় পাবো না, শুধু নিয়মটা জেনে রাখবা। সংখ্যাটিতে ডান দিকের থেকে 3 ঘর পর এবং এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই, দেখো এই সংখ্যাটা আমরা পাই। সংখ্যাটিতে লক্ষের ঘরে 8, অযুত ও হাজারের ঘর দুইটি মিলিয়ে 7, শতকের ঘরে 4, দশকের ঘরে 3 এবং এককের ঘরে 6। এই দেখো একক, দশক, শতক, আমরা কি বলেছিলাম যে হাজারের পর আমরা যদি দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, যেহেতু এখানে অযুত কোনো সংখ্যা না, ঠিক আছে, তবু এটাকে আমরা ভাগ করে নিলাম। দেখো এখানে 7,436 হয়, এতটুকু। দেখো আবার এখানে কিভাবে ভেঙে ভেঙে তৈরি করা হয়েছে, এটি আসলে এখানে ওই কোন ঘরে কিভাবে যেন তোমরা বুঝো, এখানে কিন্তু আমি অলরেডি বলেছিলাম এই কথাটা। দেখো পরের প্রশ্নতে কিন্তু এটা চলে এসেছে। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,07,436। দেখো 8,07,436, এটি আমাদের কথায়, কথা বললে মানে কথায় প্রকাশ করে বলতে বুঝবা তোমরা যে বানান করে লিখতে হবে সংখ্যাগুলো। আর যদি বলে সংখ্যায় লিখো, তখনই যে সংখ্যা ব্যবহার করবে 8 1 থেকে 0 পর্যন্ত যে আমাদের সংখ্যাগুলো, 0 থেকে 9 পর্যন্ত আমাদের যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো ব্যবহার করতে হবে। সংখ্যা মানেই 0 থেকে 9, এই যে সংখ্যাগুলো, এগুলো কি সংখ্যা। আর যখন কথায় বলবে তখন কি বানান করে লিখতে হবে, যেমন 8 8 8, এগুলো বানান করে লিখতেছে 8,07,436 টাকা। আমি জানি তোমরা ক্লাস 6-এ অনেক বড় হয়ে গিয়েছো, তবে আমি
ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম যেন তোমাদের সুবিধা হয়। আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেন আমি যখনই ভিডিও আপলোড দিই তোমরা সাথে সাথে তা পেয়ে যাও। তো দেখো আমরা কিন্তু 2 নাম্বার প্রশ্ন উত্তরটি কমপ্লিট করে ফেললাম সবগুলো। এখন আমরা করব 3 নাম্বার। দেখি, একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চওড়া, মানে আমাদের ঘরের যে মেঝে সেটা কি 26 মিটার লম্বা, মানে লম্বার দিকে 26 মিটার এবং চওড়া দিকে 20 মিটার। 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? মানে আমাদের বলা হয়েছে যে আমাদের যে মাদুরটা আমরা বিছাবো সেই মাদুরটা হচ্ছে 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া। কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? এরকম কয়টি মাদুর দিয়ে আমাদের মেঝেটি ঢাকা যাবে? যেহেতু আমাদের মেঝেটি হচ্ছে 26 মিটার, প্রতিটি মাদুরের দাম 45 টাকা হলে মোট খরচ কত হবে? আবার দেখো, আবার মাদুরের দাম যেহেতু 45 টাকা, তাহলে মোট খরচ হবে কত? তাহলে চলো আমরা অঙ্কটা দেখে নিই। তো দেখো আমরা আমাদের প্রশ্নটিতে চলে এসেছি। 26 মিটার লম্বা ও 20 মিটার চওড়া, 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম 45 টাকা হলে মোট খরচ বা কত হবে? তো আমরা সমাধানের দিকে পাচ্ছি, এখানে ঘরের মেঝের দৈর্ঘ্য 26 মিটার এবং ঘরের মেঝের প্রস্থ 20 মিটার। সুতরাং মেঝের ক্ষেত্রফল, আমরা কিন্তু ক্ষেত্রফলের সূত্রটা সবাই জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। বর্গ একক মানে আমাদের যে একটা ব্যবহার করবে মিটার, ঠিক আছে? এই মিটারটি হচ্ছে একক। তো তোমরা বুঝতে পারতেছো যে আমাদের সূত্রটা মনে রাখতে হবে। তাহলে আমরা যেভাবে এখানে ঘরের মেঝে বলেছি, এখানে যদি অন্য কিছু বলতো, বাগানের দৈর্ঘ্য বলা হতো, তবুও কিন্তু আমরা পারতাম, কিন্তু আমাদের মূল আমাদের থিওরিটা হচ্ছে আমাদের সূত্রটা মনে রাখতে হবে। তাহলে আমার মেঝের ক্ষেত্রফল কত? আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তাহলে আমাদের দৈর্ঘ্য কত পাচ্ছি? 26 মিটার, আর প্রস্থ ছিল 20 মিটার। তো আমরা গুণনের গুণন, আর এই প্রস্থ হচ্ছে 20 মিটার, আমরা 20 মিটার বসিয়ে দিলাম। আবার বলতেছি, 26 মিটার আমাদের দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্যের জায়গায় 26 বসিয়েছি, আর এই সূত্রের গুণন বসিয়েছি। তারপরে 20 মিটার, এই যে 20 বসিয়ে দিলাম। তারপর বর্গ একক বলেছি, যেহেতু মিটার এখানে দেওয়া আছে তাই আমরা মিটার দিয়ে দিলাম, এককের জায়গায় বর্গ মিটার সমান। এখন আমরা 26 আর 20 গুণ করে নিব, তাহলে আমাদের কত হয়ে গেল? 520 বর্গ মিটার। তারপর আবার মাদুরের দৈর্ঘ্য 4 মিটার, সুতরাং মাদুরের প্রস্থ 2.5 মিটার। যেহেতু আমাদের মাদুরের ক্ষেত্রফল আমরা সূত্রটা জানি, সূত্রটা বসিয়ে দিব, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তাহলে 4-এর সাথে আবার সেম ওয়েতে 2.5 আমরা বসিয়ে গুণ করে দিব। তারপর আমাদের দাঁড়াবে কত? 10 বর্গ মিটার। দেখো আমাদের 10 বর্গ মিটার হয়ে গেল। এবার দেখো, অতএব মেঝে ঢাকতে মাদুর লাগবে মেঝের ক্ষেত্রফল বাই মাদুরের ক্ষেত্রফল টি। তাহলে আমাদের 520 হচ্ছে মেঝের ক্ষেত্রফল এবং মাদুরের ক্ষেত্রফল কত পেলাম? 10 বর্গমিটার। দেখো আমাদের মেঝের ক্ষেত্রফল প্রথমে পেয়েছি 520, লিখেছি 520 মেঝের ক্ষেত্রফলের স্থানে, এবং মাদুরের ক্ষেত্রফলের স্থানে আমরা কত পেলাম? যে মাদুরের ক্ষেত্রফল 10 বর্গমিটার পেয়েছি, তো আমরা 10 লিখলাম, সমান আমরা 520কে 10 দিয়ে ভাগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে কত হয়? আমাদের 10 দিয়ে 520কে ভাগ করলে হয় 52টি। এটা ভাগ করা একদম ইজি। তোমরা প্রথমে এখানে শূন্য থাকলে আমাদের ভাগ করা অনেক সহজ, যেহেতু সবাই জানি আমরা এই শূন্য কেটে দাও, দেখো আনসার সহজে চলে এসেছে। কষ্ট করে আর এত বড় ভাগ করতে হবে না, একদম সহজ। দেখো শূন্য কেটে দিয়েছি, তার কত থাকে? 52টি। তো সংক্ষেপে ভাগ আর কষ্ট করে বেশি করতে হবে না, এখান থেকেই শূন্য থাকলে, লাস্টে শূন্য থাকলে শূন্যগুলো আগে কেটে দিবে কাটাকাটি, তাহলে কিন্তু আমাদের ভাগটা সহজ হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, আবার একটি মাদুরের দাম 45 টাকা, সুতরাং 52টি মাদুরের দাম 45 গুণন 52 টাকা সমান 2340 টাকা। নির্ণয় মাদুরের সংখ্যা 52টি এবং মোট খরচ, এই যে আমাদের যেটা বের হয়েছে সেটা আমরা এখন লিখে দিব উত্তর হিসেবে। নির্ণয় মাদুরের সংখ্যা 52টি এবং মোট খরচ 2340 টাকা। তাহলে আমরা পেলাম আমাদের যেহেতু 52টি, তার এটার সাথে আমাদের যেহেতু দাম বলা আছে 45, তাহলে আমরা 52টি মাদুরকে, আমাদের যে মাদুর লাগবে 52, তাকে 45 দিয়ে গুণ করলে পেয়ে যাবো যেহেতু আমাদের 45টা লাগবে। যদি আমাদের আর বেশি লাগতো তো আমরা 50টা লিখতাম, 26টা লিখতাম, সেটা লিখে 52-এর সাথে গুণ করলেই আনসারটা চলে আসবে যে আসলে আমাদের মেঝেতে কতটি মাদুর লাগবে। তো আশা করি আমরা আমাদের প্রশ্ন উত্তরটা বুঝেছি, এবং ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেন আমি যখনই এরকম ভিডিও আপলোড দিই তোমরা তার সাথে সাথে পেয়ে যাও। এখন দেখো আমি 3 নাম্বারটা কমপ্লিট করে চলে আসলাম 4 নাম্বারে। বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো এক খেলায় ওভার প্রতি রান নিচের সারিতে দেওয়া হলো।
এখানে ওভার দেওয়া আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম নবম দশম, এগুলো ওভার। আর এগুলো হচ্ছে রান, ঠিক আছে, এগুলো হচ্ছে কি রান। প্রথম ওভারে 8 রান, দ্বিতীয় ওভারে 5 রান, তৃতীয় ওভারে 0 রান, মানে কোনো রান হয়নি, চতুর্থ ওভারে 4 রান, পঞ্চম ওভারে 8, 6 ওভারে 10 রান, 7 ওভারে মানে সপ্তম ওভারে আমাদের 7 রান হয়েছে, অষ্টম ওভারে 5 রান হয়েছে, নবম ওভারে হয়েছে 9 রান, দশম ওভারে হয়েছে 10 রান। এখন হচ্ছে ক, ওভার প্রতি সর্বোচ্চ সর্বনিম্ন রানের পার্থক্য নির্ণয় করতে হবে, খ রানের গড় নির্ণয় করতে হবে, আর গ প্রদত্ত তথ্যের রেখাচিত্র অঙ্কন করো। তো একদম সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দিই, চলো আমরা দেখে নিই উত্তরটি। তো দেখো আমরা আমাদের উত্তরে চলে এসেছি। এখানে দেখো ক নাম্বারটা আমি প্রথমে দেখে নিই, ওভার প্রতি সর্বোচ্চ সর্বনিম্ন রানের পার্থক্য নির্ণয় করো। 7 নং প্রশ্নের সমাধান। এখানে দেখো ক, এখানে সর্বোচ্চ রান 10 এবং সর্বনিম্ন রান কত? 0। মানে সর্বোচ্চ বলতে এখানে সবচেয়ে বেশি রান কোনটা, এবং সর্বনিম্ন মানে সবচেয়ে কম রান কত। তো এখানে আমরা 8, 5, 0, 4, এখানে প্রথমে কি খুঁজবো? সর্বোচ্চ খুঁজবো। 8, 5, 0, 8, 10, 7, 9, 10। তার মানে আমরা 10, এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 10। তার মানে আমাদের সর্বোচ্চ সংখ্যাটা কোনটা? 10। তার আমরা নিলাম 10। এরপর আমরা সবচেয়ে কি বলছি? সর্বনিম্ন রান কোনটা। তো এখানে সবচেয়ে সর্বনিম্ন ছোট সংখ্যাটা হচ্ছে 0, ঠিক না? 0টা আমরা নিয়ে নিলাম 0। সর্বনিম্ন মানে সবচেয়ে কম রান হচ্ছে 0 রান। এখন সুতরাং সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের পার্থক্য কত? দেখো আমাদের এই থেকে এই বিয়োগ দিলেই তো আমাদের প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ দিতে হবে, তাহলে আমাদের আনসারটা বের হয়ে যাবে। যেহেতু 10-এর থেকে 0 বাদ দিলে আমাদের হবে 10ই। 10 থেকে কিছু নাই, কি বাদ দিব? কিছুই নাই, তাই 10ই রয়ে গেল। যদি এখানে 1 থাকতো তাহলে 10-এর থেকে 1 বিয়োগ হলে আমাদের 9 থাকতো। যেহেতু 10-এর থেকে 0 মানে কিছুই নাই, তো 10 আমাদের রুলস অনুযায়ী আমাদের লিখতে হলো, তাই আমরা লিখলাম, ঠিক না? এবার দেখো খ কি বলেছে, রানের গড় নির্ণয় করো। এখন রানের যোগফল আমাদের নির্ণয় করতে হবে। গড় মানে গড় বললে মনে করবা যোগফল। দেখো রানের যোগফল, আমাদের রানের যোগফলগুলো সবগুলো এখানে যতগুলো রান আছে সবগুলো আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তো এখানে দেখো আমাদের অনেকগুলা রান আছে, তো সবগুলো আমাদের যোগ করতে হবে। তো আমরা পর্যায়ক্রমে যোগ করে ফেললাম, সবগুলো এখানে নিয়ে নিলাম। যোগ করার পর আমাদের হলো 66, ঠিক আছে? আমাদের 66 আনসার বের হলো রানের যোগফল। এবার আমরা যেটা করব, দেখো এবার আমরা গয়ের প্রশ্নটা এখানে দেখো, গয়েরটা আমরা পরে বুঝাচ্ছি, আগে এতটুকু পড়ে নিই। দেখো বলে নিই, আমরা তো যোগফল রানের যোগফলটা বের করেছি। এবার ওভার প্রতি রানের গড়, মোট রান, এখানে হচ্ছে মোট ওভার। হ্যাঁ, যেহেতু ওভার প্রতি রানের গড় বের করতে বলেছে, তাহলে মোট রান বাই মোট ওভার সমান আমরা মোট রান কত পেয়েছি? 66, আর মোট ওভার কত আমাদের? 10। এই যে, তো আমরা 10 দিয়ে 66কে ভাগ করলে পাবো 6.6। এখন আমরা গ দেখব। ছক কাগজে আনুভূমিক রেখা এক্স অক্ষ বরাবর, মানে আগে প্রশ্ন একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো আমাদের গ হচ্ছে প্রদত্ত তথ্যের রেখাচিত্র অঙ্কন করো। আমাদের যে প্রদত্ত তথ্যটা পেয়েছি এটা দিয়ে রেখাচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে আছে যে ছক কাগজে আনুভূমিক রেখা এক্স অক্ষ বরাবর প্রতি 5 ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে ওভার এবং উলম্ব রেখা এক্স ওয়াই অক্ষ বরাবর, দেখো প্রতি একক ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে রান ধরে প্রদত্ত তথ্যের রেখাচিত্র আঁকা হলো। আমি কথাটার মানে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝবে। মানে এই যে এটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে এখানে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা এখানে বলে দিয়েছে যে একটাকে এক্স অক্ষ ধরতে, একটা ওয়াই অক্ষকে। দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে দেখো এক্স অক্ষ বরাবর কি ধরতে বলা হয়েছে? প্রতি বর্গ ক্ষুদ্র এককে ওভার। আমরা এটা মনে রাখি, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদের রান হবে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর কী করব? ওভারগুলো বসাবো। তাহলে দেখো এই ওভার হচ্ছে আমাদের কি? এক্স, আর এটা হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে আমরা এই এক্স অক্ষ বরাবর দেখো আমরা ওভার পেয়েছি, আর এখানে কি পেলাম? আমরা রান পেয়েছি। এই দেখো এই যে রান, এখানে রান, ওয়াই অক্ষ বরাবর রানগুলো। তাহলে এখানে আমাদের কি বলেছে? প্রতি ক্ষুদ্র একক বর্গ, এই যেগুলো কিন্তু এক একটা বর্গ। এই যে দেখো এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা বর্গ। দেখো 1, 2, 3, 4, 5, এখানে কিন্তু 5টা ঘর নিয়ে আমাদের কী হয়েছে? একটি বর্গ তৈরি করা হয়েছে। এই প্রথম দেখো এখানে এই পর্যন্ত এসে, 0 থেকে এই পর্যন্ত এসে কী হয়েছে? আমাদের প্রথম
আমাদের যে ওভার, ঠিক আছে। আবার এখান থেকে পর্যায়ক্রমে দেখো এই ঘর থেকে 1 2 3 4 5, এই দেখো এখানে আবার এসে কি হলো আমাদের দ্বিতীয় ওভার। ঠিক পর্যায়ক্রমে এইভাবে আমাদের এই পর্যন্ত গিয়েছে এই 5 ঘর করে করে বর্গ এককগুলো, ঠিক আছে। তো আমরা দেখো আমাদের কাজটা কি, আমরা যেহেতু প্রথম আমাদের পেয়েছিলাম আমাদের রান কত পেয়েছিলাম আমরা, তো দেখো আমাদের রান প্রথম ওভারে আমাদের রান কত ছিল 8, প্রথম ওভারে আমাদের রান কত ছিল 8, মনে রাখবে সবাই প্রথম ওভারে আমাদের রান ছিল 8। তো চলো আমরা রেখাচিত্রটাতে দেখি নিই। এই দেখো আমাদের প্রথম ওভারে কত ছিল 8 ছিল। তো আমরা চলো এখন গুনে নেই। আমরা প্রথম এক ঘর এই যে এভাবে যেমন লম্বালম্বি দেখবো আমরা যেমন এরকম লম্বালম্বি দেখব, ঠিক আমরা এইভাবে x অক্ষ বরাবর y অক্ষ বরাবর একইভাবে আমরা ক্ষুদ্র এককগুলো ধরবো। এই ঘরগুলো এগুলো কি বলা হয় বর্গ একক, এগুলো প্রত্যেকটা কি বর্গ একক। দেখো তোমরা প্রত্যেকটা ঘরগুলো দেখো 1 2 3 4 5 5 একক করে, তখন 5 একক করে এদিকে গেল 5 একক করে যাব, উপরের দিকে গেল 5 একক করে ঘরগুলো আমরা দেখব। তো দেখো এখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা আমাদের প্রথমে রান ছিল কত আমাদের প্রথম ওভারে 8, তো আমরা গুনে গুনে সামনের দিকে অগ্রসর হই। 1 2 3 4 5 6 7 8, দেখো তোমরা কিন্তু গুনে নাও তাহলে কিন্তু বুঝতে পারবে। এই দেখো 1 2 3 4 5 6 7 8, দেখো 8টিকে কিন্তু আমাদের এখানে একটি আমাদের রেখা হয়েছে। পরের দ্বিতীয় ওভারে এবারে কত ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিই, যেহেতু আমি এই নিয়মটা বুঝিয়ে দিয়েছি। এবার আমরা দ্বিতীয় ওভারে দেখবো আমাদের দ্বিতীয় ওভারে কত রান হয়েছে। আমাদের দ্বিতীয় ওভারে হচ্ছে 5 রান। এই দেখো আমাদের দ্বিতীয় ওভারে 5 রান। তো আমরা চলো এটা দেখে নিই, রেখাচিত্রকে নিই। এই দেখো আমাদের দ্বিতীয়তে আমরা যেহেতু জানি 5, তো আমরা আবার আমাদের গুণা শুরু করি, গুনি 1 2 3 4 5, হলো 5। তার আমরা 5 রান পেয়েছিলাম দ্বিতীয় ওভারে, তাহলে আমাদের এখানে একটা আমাদের রেখাচিত্র আর্ট করা হবে, ঠিক আছে। রেখাচিত্র আঁকা হলো। এরপর আমাদের এরপরে এভাবে পর্যায়ক্রমে আমাদের তৃতীয় ওভারে ছিল 0, আমরা কিন্তু 0 রান ছিল তৃতীয় ওভারে। আবার চতুর্থ ওভারে ছিল, আমি দেখিয়ে দিই তোমাদের। এই দেখো তৃতীয় ওভারে ছিল 0, চতুর্থ ওভারে ছিল 4, পঞ্চমে 8 10, এভাবে পর্যায়ক্রমে সংখ্যাগুলো মনে রেখে রেখে তোমরা সে কাজগুলো করে নিও। তো দেখো আমাদের চতুর্থে ছিল 4, তাই দেখো 1 2 3 4, এখানে একটা দিয়ে আমরা পর্যায়ক্রমে এখানে আমরা প্রথমে আগে এভাবে বল করে নিব, ঠিক আছে। এগুলো আমাদের রানগুলো আমরা বসিয়ে ওভারগুলোতে আমরা বল করে নিব। এরপরে আমরা আমাদের মতো করে এই যেখান থেকে এভাবে টান দিয়ে দেখো এই বলগুলো যেদিকে যেদিকে গিয়েছে আমরা পেন্সিল দিয়ে সেগুলোকে এইভাবে রেখাটা এঁকে দিব। হয়ে গেল আমাদের ওভারভিত্তিক রানের রেখাচিত্র। তা আশা করি তোমরা বুঝেছো, আমি বোঝাতে পেরেছি কিনা জানি না, তোমরা আশা করি বুঝেছো। তো আজ এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, আমি আরও কিছু অঙ্ক দিব। তো দেখো আমি এই পর্যন্ত কমপ্লিট করে দিলাম। আমি এই প্রশ্নের আর বাকিগুলো তোমাদেরকে পরের নেক্সট ভিডিওতে দিব, ঠিক আছে। তো আমি নেক্সট ভিডিওতে এখান থেকে অথবা 4 এভাবে আমি তোমাদের বাকিগুলোর উত্তর দিয়ে দেবো। আরও অনেকগুলো অনুশীলন করার জন্য তোমাদেরকে দিব। আশা করি আমি যেগুলো দিচ্ছি তোমরা যদি সেগুলো প্র্যাকটিস করো ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। তোমরা এসে ঠিক আজকের মতো আবার বলবে, যেমন আজকে বলেছে সবাই আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে আপু, আপনি যা দিয়েছেন তাই এসেছে। ইনশাআল্লাহ সামনের পরীক্ষাগুলো তোমরা ঠিক এভাবেই বলবা। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, সৃষ্টিকর্তার ইচ্ছা। আর আমি দোয়া করি সবাই সুস্থ থাকো, পরীক্ষার প্রস্তুতি ভালো করে নাও, ইনশাআল্লাহ দেখবে পরীক্ষা অনেক ভালো হবে। তো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।